গাইস, ওয়েলকাম ব্যাক টু নোট স্টাডি। আমি অরিন্দম দত্ত। আর যেরকমটা আমরা বলেছিলাম যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসের জন্য কিন্তু আমরা ট্র্যাডিশনাল জিকে এবং জেনারেল স্টাডিজের ওপরই কিন্তু মেইনলি ভিডিও করছি। ওকে, তো যেরকমটা বলেছি, তো ঠিক প্রত্যেক দিন কিন্তু আমরা চেষ্টা করছি 1 থেকে 2খানা করে ভিডিও আপলোড করার। তো আজকে কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেবো যে ইন্ডিয়ান পলিটি থেকে বিগত বছরগুলিতে মিসলেনিয়াস সার্ভিস এক্সামের জন্য কিভাবে কোয়েশ্চেন এসছে, কতটা কোয়েশ্চেন এসছে এবং কিরকম কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, আশা করছি যে দেখো, যেহেতু সময়টা খুবই কম, তাই কিন্তু পুরো বই বা সিলেবাস কিন্তু কভার করা যাবে না, হয়তো এটা তোমরাও বুঝতে পারছো। সেই জন্য কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকেই এখন অ্যানালাইজ করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সটাও কিন্তু অনেক বেশি। পিএসসি কিন্তু প্রত্যেকবার যে সমস্ত এক্সামগুলো হয়ে যায় সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন কালেক্ট করে কিন্তু অ্যান্সার মানে কোয়েশ্চেন বা তৈরি করে কিন্তু। তো এটাই কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য, যেই কারণেই কিন্তু আমরা ভিডিওটি নিয়ে এসেছি। তো দেখো, ফার্স্টে আমরা আরম্ভ করছি। দেখো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? তো এর কিন্তু অ্যান্সার হচ্ছে 32। 32 নম্বর ধারার মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে কিন্তু দ্বারস্থ হতে পারে। ঠিক আছে, তো 32 নম্বর ধারায় কি বলা হচ্ছে? দেখো, 32 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্ট 5 প্রকারের লেখ জারি করতে পারে। যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে যে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আন্ডার আর্টিকেল 32 5 প্রকারের লেখ বা রিট জারি করতে পারে, যেটা কিন্তু হচ্ছে হ্যাবিস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন এবং সার্সিওরারি। ঠিক আছে, এই 5 প্রকারের লেখ জারির মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের কিন্তু মৌলিক অধিকারকে পুনর্বহাল করতে পারে। ওকে, তো এরপরে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আসছি। দেখো, সেটা কিন্তু হচ্ছে যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? সংবিধানে কিন্তু বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা দেওয়া আছে 11টি। অপশনে আছে 5টি, 7টি, 10টি এবং 12টি। কোনোটিই কিন্তু হবে না। এখানে 4টে অপশন বা 4টি কিন্তু ভুল এখানে। ওকে, তো প্রথমে 10খানা ছিল মৌলিক কর্তব্যের পরিমাণ, পরে কিন্তু আরো একটা অ্যাড হয় এবং বর্তমানে কিন্তু আছে 11টি। তাই যদি আসে যে 5, 7, 10, 12, কোনোটাই কিন্তু এখান থেকে হবে না। ওকে, সেকেন্ডে আমরা আসছি। দেখো, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট। ওকে, এই যে পোর্শনটা, এখান দিয়েই কিন্তু পিএসসি সব থেকে বেশি পরিমাণ কোয়েশ্চেন দেয়। তো এই জায়গাটা যদি কেউ ভালোভাবে পড়ে যায়, তো আশা করা যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে মোটামুটি 80 to 90% কোয়েশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা আসছি কোয়েশ্চেনে। দেখো, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে, অর্থাৎ কতগুলো ফান্ডামেন্টাল রাইট কিন্তু রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে অ্যান্সার কোনটা হবে? 6টি, 4টি, 7টি না 9টি? অ্যান্সার কিন্তু হচ্ছে 6টি। দেখো, প্রথম পর্যায়ে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা ছিল 7টি। ওকে, 7টি, কিন্তু যেহেতু রাইট টু প্রপার্টি এলিমিনেট করে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু বর্তমানে 6টি কিন্তু রয়েছে মৌলিক অধিকারের সংখ্যা। দেন আমরা আসছি, ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন সংরক্ষণ হলো অপশন এ রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি, অপশন বি অর্থাৎ খদাগ একটি সংসদীয় আইন, একটি মৌলিক কর্তব্য এবং অপশন ডি কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। তো এটা কিন্তু হবে একটি মৌলিক কর্তব্য। দেখো, সংবিধানে যে 11টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে, তার মধ্যে কিন্তু একটা পড়ে যে ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ কিন্তু এর মধ্যেই পড়ে। তাহলে কিন্তু এটা চোখ বন্ধ করে হবে একটি মৌলিক কর্তব্য। ওকে, দেখো, সেকেন্ডে আমরা আসছি পরটাতে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে, অর্থাৎ ইন্ডিয়ান প্রেসিডেন্টকে কোন কোন কারণের জন্য কিন্তু অপসারণ করা যেতে পারে, অর্থাৎ তার বিরুদ্ধে রিমুভাল মোশন কিন্তু আনা যেতে পারে। দেখো, যেহেতু আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু একটা ভিডিও আমি নিয়ে আসছি, খুব শীঘ্রই কিন্তু ওটা লঞ্চ করে দেবো। তো ওর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু দেওয়া থাকবে। ওর মধ্যে কিন্তু এটাও বলা আছে যে কোয়েশ্চেনটা যে কিভাবে হবে একদম ডিটেলসে অ্যানালাইজ করা আছে।
যে হাউ টু রিমুভ আ জাজ অফ সুপ্রিম কোর্ট, তাহলে অপশন দেখবো আমরা এখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, অসততার জন্য, সংবিধান বিরোধী কাজের জন্য এবং কাজে অদক্ষতার জন্য। তো এখানে কিন্তু অপশন হবে অপশন ডি, অর্থাৎ ইনক্যাপাবিলিটি, কাজে অদক্ষতার জন্য। সংবিধান বিরোধী, অসততা এবং রাষ্ট্রবিরোধী কাজ কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই। সেখানে কিন্তু দুখানা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে কোন কোন দুখানা গ্রাউন্ডস দেওয়া আছে যে কোন কোন কারণে কিন্তু একজন বিচারপতিকে অপসারণ করা যেতে পারে। তো সেই কারণে কিন্তু বলা আছে যে অযোগ্যতা এবং অদক্ষতা, যেহেতু এখানে দেওয়া আছে অদক্ষতা, তো এটাই কিন্তু অ্যান্সার নিয়ে নেবে পিএসসি। ওকে, তো এরপরে কিন্তু আমরা আসছি ভারতের সংসদের অংশগুলি হলো অপশন এ লোকসভা ও রাজ্যসভা, অপশন বি রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা, অপশন সি রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশনার, এবং অপশন ডি কিন্তু হচ্ছে লোকসভা, রাজ্যসভা ও প্রধান বিচারক। দেখো, আমি একটু আগেই কিন্তু বললাম যে পার্লামেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। তো এই কারণেই কিন্তু বলছি আমরা জায়গাটা ভালোভাবে পড়তে হবে। তো এটার কিন্তু অ্যান্সার হবে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। যেহেতু আমাদের বাইক্যামেরাল পার্লামেন্ট, অর্থাৎ আমাদের কিন্তু কক্ষ দুখানা রয়েছে, একটা হচ্ছে লোকসভা যেটা আমাদের লোয়ার হাউস, এবং আরেকটা কিন্তু হচ্ছে রাজ্যসভা যেটা আমাদের আপার হাউস, এবং কিন্তু আছে রাষ্ট্রপতি। তো এই তিনজনকে নিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট তৈরি হয়। ওকে, তো এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। তো নেক্সট আমরা আসছি, ওকে, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি রাজ্যসভার সভাপতি অর্থাৎ চেয়ারম্যান, এবং অপশন ডি কিন্তু হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। ওকে, এটার কিন্তু অ্যান্সার হবে লোকসভার স্পিকার। ওকে, অনেকেই বলবে যে দাদা রাষ্ট্রপতি কেন হবে না? দেখো, রাষ্ট্রপতি কিন্তু যৌথ অধিবেশনকে আহ্বান করেন, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের যৌথ অধিবেশনকে আহ্বান করেন, কিন্তু সেই অধিবেশনে প্রিসাইড কিন্তু করে লোকসভার প্রিসাইডিং অফিসার অর্থাৎ স্পিকার, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ। তাহলে আমি কিন্তু আগে বলেছি যে পার্লামেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই পার্লামেন্টটা কিন্তু ভালোভাবে পড়ে নিও এবং সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো আছে ওটাও সলভ করে নিও, ঠিক আছে? তো পরে আমরা আসছি রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি লোকসভা অধ্যক্ষ, অপশন সি রাজ্যসভার সভাপতি, এবং অপশন ডি সংসদ বিষয়ক মন্ত্রী। তো এটার অ্যান্সার কিন্তু হবে হচ্ছে প্রধানমন্ত্রী। দেখো, আন্ডার আর্টিকেল 78 আমরা কিন্তু জানি যে রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে কিন্তু সমন্বয় রক্ষা করার দায়িত্ব কিন্তু হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রীর, ঠিক আছে? অর্থাৎ পার্লামেন্টে কি নিয়ে আলোচনা করা হলো, কার উপরে কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এই সমস্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে কিন্তু অবগত করার দায়িত্ব কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রীর। এবং অনেক ক্ষেত্রে এরকমটাও হয়, যদি রাষ্ট্রপতি কোনো বিষয় সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রীর কাছে, ওকে, তো এক্ষেত্রেও কিন্তু এটা প্রধানমন্ত্রীর নৈতিক কর্তব্য তাকে জানানো। এরপরে কিন্তু আমরা আসছি বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে। দেখো, পঞ্চায়েত ব্যবস্থা, ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো অপশন দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, জেলা পরিষদ। অপশন বি দেওয়া আছে গ্রাম সভা, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ। অপশন সি দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ। অপশন ডি দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। তো অপশন কিন্তু ডি হবে গ্রাম পঞ্চায়েত, এটা কিন্তু হবে হচ্ছে, হ্যাঁ, অপশন ডি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আমরা কিন্তু জানি যে আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেখানে কিন্তু তিনটে টায়ার রয়েছে। প্রথম টায়ার হচ্ছে কিন্তু যেটা একদম নিচে আছে গ্রাম পঞ্চায়েত, মিডলে কিন্তু আছে পঞ্চায়েত সমিতি, এবং শেষে কিন্তু আছে জেলা পরিষদ, যেটা কিন্তু একদম ওপরে কিন্তু রয়েছে। 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাতে কিন্তু একদম ওপরে কিন্তু আছে জেলা পরিষদ। তো পঞ্চায়েত ব্যবস্থাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু এখানে প্লে করে। দেন আমরা আসছি
10 নম্বর কোয়েশ্চেনে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? সাল দেওয়া আছে এখানে 1950, 76, 78 এবং 80। ওকে, তো অ্যান্সার কিন্তু হচ্ছে 1976 সালে, যখন কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় এবং এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু অ্যাড হয়। ওকে, এবং এটাও কিন্তু রাখা প্রয়োজন যে আমাদের প্রিয়াম্বেল কিন্তু একবারই মাত্র অ্যামেন্ড করা হয়েছিল এবং সেটা কিন্তু হচ্ছে এই 76 সালে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু। তাহলে সালটা কিন্তু ইম্পর্টেন্ট এবং কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ফর অ্যাডিশনাল ইনফরমেশন বলে রাখি, এই সময় কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু কেন্দ্রে ছিল ক্ষমতাতে। ওকে, তাহলে সরকার কে ছিল, সাল কি ছিল, অ্যামেন্ডমেন্ট কি ছিল, প্রিয়াম্বেল কতবার সংশোধিত হয়েছে এটাও কিন্তু জানা রাখা প্রয়োজন। ওকে, তাহলে একই সাথে কিন্তু আমাদের 4-5টা জায়গা কিন্তু হয়ে গেল। দেন আমরা আসছি 11 নম্বর কোয়েশ্চেনে। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিযুক্ত করেন কে? অপশন কিন্তু এ আসছে ভারতের প্রধান বিচারপতি, অপশন বি আসছে রাষ্ট্রপতি, অপশন সি আসছে প্রধানমন্ত্রী এবং অপশন ডি কিন্তু হচ্ছে আইন মন্ত্রী। দেখো, একদম যেটা আমরা জানি সুপ্রিম কোর্ট সম্পর্কে যখন আমার ভিডিওটা আসবে ওখানে কিন্তু পরিষ্কার একদম ডিটেলসে বলে দেওয়া আছে, তবু আমি এখানে বলে দিচ্ছি, রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নিয়োগ করেন। ওকে, সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু এখানেও কিন্তু কিছু শর্ত আছে, শর্তগুলোর জন্যই কিন্তু কন্ট্রোভার্সি হয় এবং তার ফলে কিন্তু ফার্স্ট জাজেস, সেকেন্ড জাজেস, থার্ড জাজেস এবং ফোর্থ জাজেস কেস কিন্তু হয়। তো এতটা এখন জানার প্রয়োজন নেই, জাস্ট জেনে রাখো সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নিয়োগ করে কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, দেন আমরা আসছি, নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো, এখানে কিন্তু আছে ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু। ওকে, আর্টিকেল 19 কি বলা হয়েছে? মিসলেনিয়াস সার্ভিসে আমি যেটা আগেও কিন্তু বলেছি, ফান্ডামেন্টাল রাইট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আসবে। তাই ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট, ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন এবং পার্লামেন্ট কিন্তু বেশি করে পড়ে যাও। ওকে, আশা করা যাচ্ছে এখান থেকে কিন্তু কভার হয়ে যাবে। তো অপশন এ কিন্তু সাম্যের অধিকার, অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন সি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার এবং অপশন ডি কিন্তু হচ্ছে স্বাধীনতার অধিকার। তো এখানে কিন্তু হবে অপশন ডি অর্থাৎ রাইট অফ ফ্রিডম। দেয়ার আর 6 রাইট অফ ফ্রিডম ইন দ্য আর্টিকেল 19। ওকে, ছখানা কিন্তু রাইট অফ ফ্রিডম দেওয়া আছে, রাইট অফ ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বল উইদাউট আর্মস, অ্যাসোসিয়েশন, ট্রেড অ্যান্ড বিজনেস, ট্রাভেল এনিওয়ার। তো এই ধরনের কিন্তু অ্যান্ড ভিজিট এনিওয়ার বিটুইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তো এই ধরনের কিন্তু ছখানা রাইট অফ ফ্রিডম দেওয়া আছে আন্ডার আর্টিকেল 19। ওকে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল 19টা একবার পড়ে নিও জাস্ট। দেন আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 13-এ, আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল। দেখো, এগুলো কিন্তু ট্রিক কোয়েশ্চেন। হ্যাঁ, পিএসসি মিসলেনিয়াস তো দেয়, সিভিল সার্ভিসে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসবেই যে আর্থিক জরুরি অবস্থা প্রথম কবে জারি হয়েছিল। তো বলে রাখি, বর্তমানে স্টিল নাও এখনো পর্যন্ত ইকোনমিক যে ফিনান্সিয়াল যে এমার্জেন্সি আছে অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা কিন্তু এখনো ঘোষিত হয়নি। ঠিক আছে, এটা কিন্তু ট্রিক কোয়েশ্চেন। তো অ্যান্সার কিন্তু হবে ওপরের কোনোটি নয়। ওকে, তো অ্যান্সার কিন্তু হবে ওপরের কোনোটি নয়। ওকে, এবং এর সঙ্গে একটু বলে রাখি, যখন আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হবে তখন এই যে সংসদীয় যে কাঠামো আমাদের রয়েছে, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আমাদের রয়েছে যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা আছে, তো সেখানে কিছু পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্যের থেকে যেগুলো নর্মাল সময়তে রাজ্য ভোগ করে ওগুলো কিন্তু কেন্দ্রের হাতে চলে যায়। ঠিক আছে, যে কিভাবে কেন্দ্র রাজ্যের মধ্যে টোটাল নেট প্রসিডস যে রেভিনিউটা ভাগ হয় ওটা কিন্তু ঠিক করবে কেন্দ্র। এরকম কিন্তু অনেক কিছু কিন্তু আছে যেগুলো কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হলে কিন্তু চালু হয়ে যায়। তো যখন আমার ভিডিও আসবে ন্যাশনাল এমার্জেন্সির ওপরে
একটা ভিডিও আসবে, সেখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দেবো। তো এখনের জন্য কিন্তু এইটুকু জেনে রাখো যে এটার অ্যান্সার কিন্তু হবে ওপরে কোনোটি নয়। তো আমরা আসছি এবার 14 নম্বর কোয়েশ্চেনে। ওকে, যেখানে কিন্তু বলে দেওয়া আছে যে লোকসভার অধ্যক্ষ অপশন এ জনগণের দ্বারা নির্বাচিত, অপশন বি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, অপশন সি প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত ও অপশন ডি লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। অর্থাৎ লোকসভার স্পিকারকে কিভাবে নির্বাচিত করা যায়। লোকসভার যিনি স্পিকার হয় তিনি কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ একজন এমপি, অর্থাৎ তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেন। কিন্তু এটা অ্যান্সার দিলে হবে না, ভুল, ঠিক আছে। লোকসভার অধ্যক্ষ তিনি নিশ্চয়ই জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রার্থী, কিন্তু তখন তিনি একজন এমপি। বাট যখন লোকসভার অধ্যক্ষ তিনি হচ্ছেন, তখন লোকসভার সদস্যরা কিন্তু ভোট দেন এবং তার মাধ্যমে কিন্তু লোকসভার স্পিকারকে নির্বাচিত করা হয়, ঠিক আছে। তো এটা কিন্তু কনফিউশন থাকলে কিন্তু হবে না। যদি একজন এমপি হন, তিনি সাধারণ এমপি, তবে তিনি কিন্তু এটা অ্যান্সার হবে জনগণের দ্বারা নির্বাচিত। কিন্তু যেহেতু তিনি লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার কিন্তু নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা আফটার ইলেক্টিং ফ্রম দ্য জেনারেল ইলেকশন, যেখানে কিন্তু জনগণ ভোট দেয়। জনগণ ভোট দিয়ে একজন এমপিকে পার্লামেন্টে পাঠায় এবং সেই এমপি যখন অধ্যক্ষ হবে, সেই অধ্যক্ষ হওয়ার জন্য কিন্তু লোকসভার সদস্যদের ভোট লাগে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে অপশন ডি, অর্থাৎ লোকসভার সদস্যদের দ্বারা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে লোকসভার সদস্যদের দ্বারা, ঠিক আছে, এই অ্যান্সারটা হবে। দেন আমরা আসছি লাস্ট কোয়েশ্চেনে, আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়? অর্থাৎ কোন অনুচ্ছেদকে বা আর্টিকেলকে যদি আমাদের সংশোধন করতে হয়, তাহলে সংবিধানের কোন আর্টিকেলে সেই সম্পর্কে বলা আছে। তো এটা কিন্তু হচ্ছে আর্টিকেল 368। তো আর্টিকেল 368 এ কিন্তু বলা আছে যে প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট কিভাবে সংশোধন করতে হবে, সেটা কিন্তু আর্টিকেল 368 এ কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। সেটা কিন্তু আর্টিকেল 368 এ কিন্তু বলে দেওয়া আছে। তো আমি আবারও বলছি যে আর্টিকেলও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মানছি যে সব আর্টিকেল কিন্তু পড়া সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে ইম্পর্টেন্ট যে সমস্ত আর্টিকেল রয়েছে ইন্ডিয়ান পলিটির, সেগুলো কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে ইন্ডিয়ান পলিটির কিছুটা হলেও যে কনফিউশন রয়েছে সেটা ক্লিয়ার করতে পারলাম। এবং আবারও বলবো বন্ধুরা, তোমরা আমাদের পেজ নোট স্টাডিকে কিন্তু ফলো করে রাখো, লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবে আমাদেরকে। এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের ভিডিও আসবে ইউটিউবে, ইনস্টাগ্রামেও কিন্তু আপলোড করা হবে, এবং তার যে পিডিএফ ফরম্যাট কিন্তু লিঙ্কে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে। এবং ওয়েবসাইটে কিন্তু আমাদের যখন তুমি ঢুকবে, সেখানে কিন্তু একটা মক টেস্টেরও কিন্তু অপশন থাকবে, প্লাস এমসিকিউ কিন্তু থাকবে ওখানে, একটা কুইজ সংক্রান্ত, ঠিক আছে। অর্থাৎ যা তোমরা পড়লে সেটা পড়ে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো এটা কিন্তু বুঝতে পারবে সেই এমসিকিউ কুইজ যখন তোমরা সলভ করবে। তো আশা করছি এই ভিডিওতে মোটামুটি ধারণাটাকে দিতে পারলাম। তো ফর দ্য আপকামিং ভিডিওস প্লিজ স্টে টিউন উইথ আস এন্ড কিপ লার্নিং। গড ব্লেস ইউ।